আজ আমি 11-এর ইকোনমিক্স ক্লাসে এগ্রিকালচারাল ইকোনমি বা কৃষি অর্থনীতি পড়াবো। ভারতীয় অর্থব্যবস্থায় কৃষিক্ষেত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতা অর্জনের পরবর্তী সময়ে ভারতের কৃষিক্ষেত্র ছিল নানা সমস্যায় পরিপূর্ণ। এই সমস্যাগুলোর মধ্যে অন্যতম ছিল কি স্বল্প উৎপাদিকা শক্তির সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য ভারতীয় কৃষিক্ষেত্রে উৎপাদন প্রকৌশলের আধুনিকরণের উদ্যোগ নেওয়া হয়। এর ফলে কৃষি উৎপাদনে যে গতির সঞ্চার হয় তাকে সবুজ বিপ্লব বলে আখ্যা দেওয়া হয়। এই অধ্যায়ে আমি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভারত ও পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্রে তুলনামূলক আলোচনা করব। ভারতীয় অর্থনীতিতে কৃষির অবদান, রোল অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান ইকোনমি। ভারতের মতো স্বল্পোন্নত দেশে শিল্পায়নকেই অর্থনৈতিক প্রগতির চাবিকাঠি বলে মনে করা হয়। তা সত্ত্বেও কৃষিক্ষেত্র ভারতীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। যেমন জাতীয় আয় কৃষিক্ষেত্রের অবদান, যে ভারতীয় পরিকল্পনার প্রথম 2 দশকে অর্থাৎ 1950 থেকে 51 এবং 1970 থেকে 71 ভারতের স্থূল অভ্যন্তরীণ উৎপাদন মানে জিডিপি কৃষিক্ষেত্রের অবদান ছিল প্রায় 48 থেকে 60%। যেমন 1950 থেকে 51 সালে ভারতের জিডিপিতে কৃষির অবদান ছিল প্রায় 59% এবং 1970 থেকে 71 সালে এই অবদান ছিল প্রায় 48 মানে 48%। কিন্তু 2006-07 সালে ভারতের জিডিপিতে কৃষির অবদান হ্রাস পেয়ে হয়েছে কত? 18.5%। দ্বিতীয়ত কি, যে কর্মসংস্থান সৃষ্টিতে কৃষিক্ষেত্রের অবদান যথেষ্ট। ভারতের মোট কর্মক্ষম জনগণের এক বিপুল অংশ তাদের জীবন ধারণের জন্য কৃষিক্ষেত্রের উপর নির্ভরশীল। যেমন 1951 সালে ভারতের মোট কর্মক্ষম জনগণের প্রায় 69% নিজেদের জীবিকা নির্বাহের জন্য কৃষিক্ষেত্রের উপরে নির্ভরশীল ছিল। বর্তমানে এই অংশ হ্রাস পেয়ে হয়েছে 52%। সুতরাং বোঝা যাচ্ছে যে পরিকল্পনাকালীন সময়ে ভারতের শিল্প বা সেবা ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির হার অত্যন্ত মন্থর ছিল বা কম ছিল। তৃতীয়ত, ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্যের সংস্থানের ক্ষেত্রেও কৃষির ভূমিকা অনস্বীকার্য। ভারতের মতো শ্রম উদ্বৃত্ত অর্থনীতিতে সময়ের অগ্রগতির সঙ্গে খাদ্যশস্যের চাহিদা দ্রুত বৃদ্ধি পায়। মাথাপিছু আয় যখন অত্যন্ত নিম্নতর থেকে ক্রমশ বৃদ্ধি পায় তখন জনসাধারণ তাদের আয়ের বেশিরভাগই কী করে? খাদ্যদ্রব্য ক্রয় ব্যয় করে। সুতরাং বলা যায় যে ভারতের মতো স্বল্পোন্নত দেশে পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের প্রারম্ভিক স্তরে মাথাপিছু আয় বৃদ্ধির হারের তুলনায় খাদ্যদ্রব্যের চাহিদা বৃদ্ধির হার বেশি হয়। অর্থাৎ খাদ্যদ্রব্যের জন্য চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা অপেক্ষাকৃত স্থিতিস্থাপক হয়। খাদ্যদ্রব্যের এই ক্রমবর্ধমান চাহিদা পূরণের ক্ষেত্রে ভারতের কৃষিক্ষেত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া বিংশ শতকের সপ্তম দশকের মধ্যভাগ থেকে খাদ্যশস্য উৎপাদনে ভারতবর্ষ প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। 1960 থেকে 61 সালে ভারতের খাদ্যশস্য উৎপাদন ছিল যেখানে 82 মিলিয়ন টন, সেখানে 2005 থেকে 6 সালে তার পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে 209 মিলিয়ন টন। তাছাড়া কৃষিভিত্তিক শিল্পে কাঁচামালের যোগানের ক্ষেত্রেও এই কৃষিক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে বিভিন্ন ধরনের কৃষিভিত্তিক শিল্প সংস্থায় প্রয়োজনীয় কাঁচামালের যোগানের ক্ষেত্রেও এই কৃষিক্ষেত্রের ভূমিকা উল্লেখযোগ্য। যেমন চা, চিনি, পাট, সুতি বস্ত্র প্রভৃতি শিল্প তাদের প্রয়োজনীয় কাঁচামালের জন্য কৃষিক্ষেত্রের উপর নির্ভরশীল। চা, কাঁচা পাট, কাঁচা তুলো এই প্রভৃতিকে অর্থকরী ফসল বা ক্যাশ ক্রপ বলা হয়। এই অর্থকরী ফসলগুলো নিরবিচ্ছিন্ন যোগান এই কৃষিভিত্তিক শিল্পের প্রসারে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। কি বললাম? যে এই অর্থকরী ফসলগুলির নিরবিচ্ছিন্ন যোগান কৃষিভিত্তিক শিল্পের প্রসারে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তারপর কি, বিভিন্ন শিল্পদ্রব্যের বাজার সৃষ্টির ক্ষেত্রেও কৃষিক্ষেত্রের ভূমিকা আছে। ভারতের বিভিন্ন শিল্পদ্রব্যের প্রয়োজনীয় বাজার সৃষ্টির ব্যাপারেও কৃষিক্ষেত্র উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।
শিল্পক্ষেত্রে উৎপন্ন বিভিন্ন দ্রব্য কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন কৃষিক্ষেত্রে উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ হিসেবে রাসায়নিক সার, শক্তিচালিত লাঙ্গল বা যাকে বলে পাওয়ার টিলার, ট্রাক্টর, পাম্প মেশিন ইত্যাদি ব্যবহৃত হয়। এই উপকরণগুলি শিল্পক্ষেত্রেই উৎপন্ন হয়। এছাড়া শিল্পক্ষেত্রে উৎপাদিত বিভিন্ন ভোগ্যপণ্যের জন্য কৃষিক্ষেত্রের বিস্তৃত বাজারের সৃষ্টি করে, যেমন বাইসাইকেল, হাতঘড়ি, রেডিও সেট, টিভি সেট, তৈরি পোশাক, টর্চের ব্যাটারি, টর্চ এইসব ইত্যাদি শিল্পজাত দ্রব্যের জন্য কৃষিক্ষেত্রে কি বিপুল বাজার সৃষ্টি করে। কাজেই এই সকল শিল্পের সাফল্য অনেকখানি ভারতীয় কৃষিক্ষেত্রের সাফল্যের উপর নির্ভর করে। তারপর কি যে ভারতের অভ্যন্তরীণ বহির্বাণিজ্যেও কৃষিক্ষেত্রের অবদান আছে। ভারতের অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্য প্রসারের ক্ষেত্রেও কৃষিক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন দেশের মধ্যে কৃষিক্ষেত্রে উৎপাদিত খাদ্যশস্য এবং অন্যান্য কৃষিজাত দ্রব্য ক্রয় বিক্রয়ের অভ্যন্তরীণ বাণিজ্য প্রসারে সহায়তা করে। কি বললাম, যে দেশের মধ্যেই কৃষিক্ষেত্রে উৎপাদিত খাদ্যশস্য এবং অন্যান্য কৃষিজাত দ্রব্যের ক্রয় বিক্রয় অভ্যন্তরীণ বাণিজ্য প্রসারে সহায়তা করে। এই অভ্যন্তরীণ বাণিজ্য ভারতের সেবা ক্ষেত্রের প্রসারেও সহায়তা করে। কৃষি ঋণের সংস্থান, কৃষিদ্রব্য পরিবহন, শস্য বীমার ব্যবস্থা ইত্যাদি বিষয় কি সেবা ক্ষেত্রের কার্যকলাপের অংশবিশেষ। এছাড়াও পরিকল্পনার প্রথম দশকে কাজু বাদাম, কাঁচা তুলো, চা, কফি, তামাক, পাটজাত দ্রব্য প্রভৃতি কৃষিজাত দ্রব্য বিদেশে রপ্তানি করে ভারতের মোট রপ্তানি আয়ের 50% উপার্জিত হতো। যেমন 1960-61 সালে এই ধরনের কৃষিদ্রব্য রপ্তানি করে ভারতের মোট রপ্তানি আয়ের প্রায় 44% উপার্জিত হতো। তারপর কি আছে দেখো, সরকারি বাজেটে কৃষিক্ষেত্রের গুরুত্ব। ভারতে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির বাজেট বরাদ্দের ক্ষেত্রেও কৃষিক্ষেত্রের গুরুত্ব আছে। যেমন তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতের কেন্দ্রীয় রাজ্য বাজেট সমূহে সম্মিলিতভাবে কৃষি ও কৃষি সংক্রান্ত ক্ষেত্রের জন্য ব্যয় বরাদ্দ ছিল 1089 কোটি টাকা। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে এই ব্যয় বরাদ্দের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় কত? 1,36,381 কোটি টাকা। কৃষিক্ষেত্র থেকে সংগৃহীত ভূমি রাজস্ব, কৃষি আয়কর ইত্যাদি বিভিন্ন রাজ্যের রাজস্ব প্রাপ্তি হিসেবে গণ্য হয়। অন্যদিকে কৃষিজ দ্রব্য পরিবহনের জন্য ভারতীয় রেল দপ্তর পণ্য মাশুল বাবদ যে রাজস্ব সংগ্রহ করে তা কেন্দ্রীয় সরকারের রাজস্ব হিসেবে গণ্য হয়। তাহলে সেক্ষেত্রে এদিক থেকে দেখতে গেলে যে সরকারি বাজেটেও কৃষিক্ষেত্রের গুরুত্ব আছে। তারপর কি শ্রমের যোগান। অর্থনীতির অন্যান্য ক্ষেত্রে শ্রমের যোগানের উৎস হিসেবেও কৃষিক্ষেত্রের ভূমিকা উল্লেখযোগ্য। ভারতের নির্মাণ শিল্প বা অন্যান্য শিল্পে যে বিপুল পরিমাণ অদক্ষ বা অর্ধদক্ষ শ্রমিকের প্রয়োজন হয়, কৃষিক্ষেত্র সেই প্রয়োজন পূরণ করে। এছাড়াও আছে প্রতিযোগিতামূলক সুবিধা। পৃথিবীর বিভিন্ন দেশের তুলনায় ভারতে বিভিন্ন কৃষি দ্রব্য স্বল্প গড় উৎপাদন ব্যয় উৎপাদন করা সম্ভব। এর প্রধান কারণ হলো ভারতের কৃষিক্ষেত্রে স্বল্প মজুরিতে শ্রমিক নিয়োগের সুবিধা এবং বিভিন্ন কৃষি উপকরণ উৎপাদনে ভারতের স্বয়ংসম্পূর্ণতা। ফলে রপ্তানির ক্ষেত্রে ভারতীয় কৃষিক্ষেত্রে তুলনামূলকভাবে উৎপাদন ব্যয়ের সুবিধা ভোগ করে। সুতরাং বিগত শতকের নবম দশক থেকে ভারতের উদার অর্থনৈতিক পরিমণ্ডলে যখন কৃষিদ্রব্য রপ্তানির উপর নিয়ন্ত্রণ বিধি শিথিল করা হয়েছে, তখন আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতামূলক রপ্তানি বাজারে ভারতীয় কৃষিজ দ্রব্য অনেক ক্ষেত্রেই বাড়তি সুবিধা ভোগ করছে। এবার দেখা যাক যে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে কৃষির অবদান কতখানি। ভারতবর্ষ যেমন কৃষি প্রধান দেশ, পশ্চিমবঙ্গ তেমনি একটি কৃষি প্রধান রাজ্য। ঠিক আছে, ভারত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা পশ্চিমবঙ্গের অর্থনীতিতে কৃষিক্ষেত্রের ভূমিকা বিচার করতে পারি। প্রথমত কি, যে রাজ্যের নিট অভ্যন্তরীণ উৎপাদনে কৃষির অবদান। পশ্চিমবঙ্গের নিট অভ্যন্তরীণ উৎপাদনে কৃষিক্ষেত্রের অবদান 2004-05 সালে ছিল প্রায় 26%। 2011-12 সালে এই অবদান হ্রাস পেয়ে হয়েছে 19%। দ্বিতীয়ত কি, যে কর্মসংস্থান সৃষ্টিতে অবদান।
2004-05 সালের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট কর্মক্ষম জনগণের প্রায় 46% তাদের জীবন ধারণের জন্য কৃষি ও কৃষির সঙ্গে সংযুক্ত ক্ষেত্রের উপর নির্ভরশীল। 2009 থেকে 2010 সালে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রকাশিত যে ইকোনমিক রিভিউ, তাতে দেখা গেছে যে পশ্চিমবঙ্গে গ্রামীণ ক্ষেত্রে কর্মক্ষম জনগণের প্রায় 62.7% তাদের জীবন ধারণের জন্য কৃষির উপর নির্ভরশীল। তৃতীয় পয়েন্ট কি আছে দেখো, ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্যের সংস্থান। পশ্চিমবঙ্গে মোট ভৌগোলিক অঞ্চলের প্রায় 65% জুড়ে আছে চাষযোগ্য কৃষি জমি, যার পরিমাণ হচ্ছে 56 লক্ষ হেক্টর। এই কৃষি জমিতে বিভিন্ন ধরনের খাদ্যশস্য উৎপন্ন হয় এবং 2010-11 সালে ভারতের মোট খাদ্যশস্য উৎপাদনের প্রায় 6% ছিল পশ্চিমবঙ্গের অবদান। দেশে ধান উৎপাদনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবদান ছিল প্রায় 14%। 1980-81 সালে মোট খাদ্যশস্য উৎপাদন ছিল 82.8 লক্ষ টন এবং 2010-11 সালে ওই পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছিল প্রায় 1,48,00,000 টন। কৃষিভিত্তিক শিল্পে কাঁচামালের যোগানের ক্ষেত্রে কৃষির অবদান আছে। যে পশ্চিমবঙ্গের কৃষিভিত্তিক শিল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কি, চা, পাট, সুতিবস্ত্র ইত্যাদি। এইসব শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল কৃষিক্ষেত্র থেকেই সরবরাহ হয়। ভবিষ্যতেও খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাতকরণ বা ফল প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রসারেও কৃষিক্ষেত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার পরের পয়েন্ট কি আছে দেখো, বিভিন্ন শিল্পদ্রব্যের বাজার সৃষ্টি। গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটলে এবং কৃষিক্ষেত্রের উন্নতি হলে এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের শিল্পজাত দ্রব্যের চাহিদা সৃষ্টি হয়। যেমন কৃষিকাজে ব্যবহৃত পাওয়ার টিলার, ট্রাক্টর, পাম্প মেশিন, রাসায়নিক সার, জৈব সার, কীটনাশক ইত্যাদির চাহিদা সৃষ্টি হয়। আবার অন্যদিকে গ্রামীণ মানুষদের প্রয়োজনে সাইকেল, ঘড়ি, মোবাইল ফোন, টর্চ, ব্যাটারি ইত্যাদি শিল্পজাত দ্রব্যের চাহিদা সৃষ্টি হয়। তার পরের পয়েন্ট কি আছে দেখো, রপ্তানি বাণিজ্যে অবদান। ভারতবর্ষ থেকে যে পরিমাণ চা, পাটজাত দ্রব্য, চিংড়ি মাছ ইত্যাদি বিদেশে রপ্তানি হয়, তার এক বিরাট অংশ রপ্তানি হয় পশ্চিমবঙ্গ থেকে। যেমন 1990-91 সালে ভারতে চা রপ্তানির মূল্য ছিল প্রায় 1070 কোটি টাকা এবং 2010-11 সালে তার পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় কত, 1555 কোটি টাকা। তাহলে কি দেখলাম, যে রপ্তানির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর কি আছে দেখো, যে রাজ্য সরকারের বাজেটে কৃষির গুরুত্ব। যেহেতু পশ্চিমবঙ্গ একটি কৃষি প্রধান রাজ্য, সেহেতু পশ্চিমবঙ্গ সরকারের বাজেট বরাদ্দেও কৃষিক্ষেত্রের উপযুক্ত গুরুত্ব আছে বা কৃষিক্ষেত্রে উপযুক্ত গুরুত্ব পেয়েছে। যেমন সপ্তম পরিকল্পনাকালে পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটে কৃষি ও সংযুক্ত ক্ষেত্র, গ্রামীণ উন্নয়ন, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ খাতে পরিকল্পনা ব্যয় হয়েছে প্রায় 1063 কোটি টাকা। দশম পরিকল্পনাকালে ওই খাতে পরিকল্পনা ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় কত, 3408 কোটি টাকা। এছাড়া রাজ্যের রাজস্ব আয়ও কৃষিক্ষেত্রের অবদান রয়েছে। যেমন 1965-66 সালে পশ্চিমবঙ্গে ভূমি রাজস্ব ও কৃষি আয়কর বাবদ রাজস্ব আদায়ের পরিমাণ ছিল প্রায় 7 কোটি টাকা এবং 1 কোটি টাকা। আর 2009-10 সালে ওই আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল যথাক্রমে 929 কোটি টাকা এবং 9 কোটি টাকা। এছাড়া কৃষিক্ষেত্রে যেসব দ্রব্য ও সেবা বিক্রয় হয়, তার উপর বিক্রয় কর ও মূল্যযুক্ত কর বাবদও রাজস্ব আদায় হয়। শ্রমের যোগানের ক্ষেত্রে কৃষিক্ষেত্রের ভূমিকা। পশ্চিমবঙ্গে উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে শ্রমের যোগান অক্ষুণ্ণ রাখার ব্যাপারে কৃষিক্ষেত্রের ভূমিকা যথেষ্ট। অনেক অর্থনীতিবিদ মনে করেন যে বর্তমানে উদার অর্থনৈতিক পরিমণ্ডলে রাজ্যে যদি বৈদেশিক বিনিয়োগ এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি পায় এবং সেই বিনিয়োগের বেশ কিছু অংশ রাজ্যের কৃষিক্ষেত্রে বা কৃষিভিত্তিক শিল্পে প্রবাহিত হয়, তবে রাজ্যের অর্থনীতিতে কৃষির গুরুত্ব আরও বৃদ্ধি পাবে।
এবার দেখি ভারতীয় কৃষির বৈশিষ্ট্য বা সমস্যাগুলি কী কী। ফিচার্স অর প্রবলেমস, কি বললাম, ফিচার্স অর প্রবলেমস অফ ইন্ডিয়ান এগ্রিকালচার। ভারতীয় অর্থনীতিতে, কি বললাম, ভারতীয় অর্থনীতিতে কৃষি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। মোট জাতীয় আয়ের একটা বড় অংশ কৃষিক্ষেত্র থেকে আসে, আবার দেশের জনসংখ্যারও একটি বড় অংশ কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত। ভারতের অর্থনীতির মেরুদণ্ড হলো কৃষি। ভারতের অর্থনীতির উত্থান পতন কৃষির উত্থান পতনের সঙ্গে জড়িত। ভারতের কৃষিক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় বা যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই, এগুলো ভারতীয় কৃষির সমস্যাও। যেমন প্রথমত কি, ভারতের কৃষি ব্যবস্থা সনাতন ধরনের। মানধাতা আমলের কৃষি পদ্ধতি এখনও ভারতে ব্যবহৃত হয়। প্রাচীন যুগের সেই লাঙল এবং বলদ দিয়ে এখনও চাষ চলে। বৈজ্ঞানিক এবং উন্নত কৃষি প্রযুক্তি ভারতের কৃষিক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় না। রাসায়নিক সার প্রয়োগ, জলসেচ, আধুনিক যন্ত্রপাতি প্রভৃতির ব্যবহারও কৃষিক্ষেত্রে খুব কম। সম্প্রতি সবুজ বিপ্লবের প্রসারের ফলে কোনো কোনো অঞ্চলে অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও অধিকাংশ রাজ্যেই কৃষি পদ্ধতি সেকেলের ধরনের। দ্বিতীয়ত কি, যে ভারতের কৃষি উৎপাদন অতিমাত্রায় প্রকৃতির উপর নির্ভরশীল বা প্রকৃতি নির্ভর। দেশের মোট চাষযোগ্য জমির প্রায় 70% জলসেচের জন্য বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। কাজেই অতিবৃষ্টি বা অনাবৃষ্টির ফলে অনেক সময় কৃষির উৎপাদন ব্যাহত হয়। মাত্র 30% জমিকে জলসেচের আওতায় আনা সম্ভব হয়েছে। অতিমাত্রায় প্রকৃতির উপর নির্ভরশীলতার জন্য ভারতের কৃষিজাত দ্রব্যের উৎপাদনে যথেষ্ট ওঠানামা হয় বা ওঠানামা আমরা লক্ষ্য করতে পারি। কৃষিজাত দ্রব্যের উৎপাদনের এই ওঠানামা কি হয়, জাতীয় আয়েও প্রতিফলিত হয়। তৃতীয়ত, ভারতে কৃষি একটি জীবন ধারণের উপায় মাত্র। এটিকে লাভজনক বৃত্তি বা পেশা হিসেবে গ্রহণ করা হয় না। অধিকাংশ কৃষক পরিবারই নিজেদের ভরণ পোষণের জন্য কৃষিকার্যে অংশগ্রহণ করে। উৎপন্ন ফসল নিজেদের পরিবারের সদস্যদের ভোগের জন্য প্রধানত ব্যবহার করে। উৎপন্ন ফসল বিক্রি করে মুনাফা অর্জন করা কৃষিক্ষেত্রের উৎপাদকদের লক্ষ্য হিসেবে গৃহীত হয় না। ফলে বিক্রয়যোগ্য উদ্বৃত্ত সৃষ্টির কোনো তাগিদ এখানে লক্ষ্য করা যায় না। বর্তমানে এই অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। শুধুমাত্র খাদ্যশস্য উৎপাদনে নিযুক্ত না থেকে কিছু কিছু বাণিজ্য পণ্য উৎপাদিত হচ্ছে। এইভাবে ভারতীয় কৃষি ধীরে ধীরে বাণিজ্যিক রূপ লাভ করছে। চতুর্থত, ভারতীয় কৃষির অপর একটি বৈশিষ্ট্য হলো যে এখানে কৃষির উৎপাদনশীলতা খুব কম। অন্যান্য দেশের তুলনায় ভারতে একক পিছু উৎপাদন ক্ষমতা খুবই কম। জাপানে হেক্টর পিছু উৎপাদন যেখানে 6250 কেজি, মার্কিন যুক্তরাষ্ট্রে হেক্টর পিছু উৎপাদন যখন 5049 কেজি, তখন ভারতে হেক্টর পিছু উৎপাদন মাত্র 2000 কেজি। পঞ্চমত, ভারতের কৃষির অপর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কি, জোতের গড় আয়তনের ক্ষুদ্রতা। ভারতের জোতগুলি আয়তনে খুবই ছোট। গ্রামীণ পরিবারের 53% সাধারণত 1 একর থেকে 2.46 একর জমির মালিক। তাছাড়া জমিগুলো যে শুধু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত তাই নয়, জমিগুলো ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। ফলে বৃহদায়তনে চাষবাস করা সম্ভব হয় না। ষষ্ঠত কি, যে ভারতের কৃষি ব্যবস্থার অপর একটি বৈশিষ্ট্য হলো যে ব্যাপক প্রচ্ছন্ন বেকারত্বের উপস্থিতি। ক্রমবর্ধমান জনসংখ্যা এবং বিকল্প কর্মসংস্থানের অভাবের জন্য কৃষিক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যার পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কৃষিক্ষেত্রে যত লোক প্রয়োজন তার থেকে বেশি লোক নিযুক্ত রয়েছে। কৃষিক্ষেত্র থেকে কিছু লোককে সরিয়ে নিয়ে গেলেও কৃষিক্ষেত্রের মোট উৎপাদন হ্রাস পাবে না। এই ধরনের লোকদের প্রচ্ছন্ন বেকার বলা হয়। সপ্তমত, ভারতের কৃষির অপর একটি বৈশিষ্ট্য হলো মৌসুমী উৎপাদন ব্যবস্থা। যেহেতু কৃষি উৎপাদন প্রধানত মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল, সেই জন্য বছরে কয়েক মাসই চাষের কাজ হয়। ফলে বছরে প্রায় 4-5 মাস মৌসুমী বেকারত্ব দেখা দেয়। অষ্টমত কি,
যে ভারতের কৃষিতে শস্য উৎপাদনে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। নানা রকম শস্য এখানে উৎপন্ন হয়। শস্যের মধ্যে আছে বিভিন্ন প্রকার খাদ্যশস্য, নানা ধরনের ডাল, তৈলবীজ এবং বাগিচা শস্য। ভারতের কৃষিজাত ফসলের প্রায় 78%ই খাদ্যশস্য। খাদ্যশস্যে নিযুক্ত জমির পরিমাণ মোট জমির প্রায় 74%। বাণিজ্যিক ফসলের চাষ আবাদ অপেক্ষাকৃত কম। এই সকল বিভিন্ন শস্য দেশের সর্বত্র সমভাবে উৎপাদিত হয় না। উৎপাদন পদ্ধতিতেও দেশের বিভিন্ন অঞ্চলে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। নবমত কি, জমির মালিকানা বন্টনে অসাম্য ভারতীয় কৃষির হচ্ছে আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ভারতের প্রায় সব রাজ্যেই জমির মালিকানা বন্টনে অসাম্য দেখা যায়। গ্রামাঞ্চলে বসবাসকারী পরিবারগুলোর মধ্যে ভূমিহীন পরিবার বা স্বল্প জমির মালিকানা বিশিষ্ট পরিবারের অংশই বেশি। বৃহৎ পরিমাণ জমির মালিকানা বিশিষ্ট পরিবারের অংশ খুব কম। আমাদের পশ্চিমবঙ্গেই দেখা যায় যে 1971-72 সালে পশ্চিমবঙ্গে গ্রামাঞ্চলে বসবাসকারী পরিবারগুলোর মধ্যে প্রায় 78% হলো ভূমিহীন পরিবার বা স্বল্প জমির মালিকানা বিশিষ্ট পরিবার। বাকি 22% হলো বৃহৎ পরিমাণ জমির মালিকানা বিশিষ্ট পরিবার। সুতরাং কি দেখলাম যে গ্রামাঞ্চলে বসবাসকারী পরিবারগুলোর মধ্যে অধিকাংশই ভূমিহীন এবং স্বল্প জমির মালিক। একটি মুষ্টিমেয় অংশই বেশি জমির মালিক। এর থেকেই বোঝা যায় যে পশ্চিমবঙ্গের জমির মালিকানা বন্টনে অসাম্য রয়েছে। অন্যান্য রাজ্যের অবস্থাও পশ্চিমবঙ্গের মতোই। দশমত, কৃষির উৎপাদন সম্পর্কে বিপুল বৈচিত্র্য ভারতীয় কৃষির অপর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কৃষিতে নিযুক্ত জমির মালিক এবং শ্রমিকদের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে তাকেই কৃষির উৎপাদন সম্পর্ক বলা হয়। ভারতীয় কৃষির উৎপাদন সম্পর্কে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্রে জমির মালিক নিজেই জমি চাষ করে, আবার কোথাও জমির মালিক নিজে চাষ না করে জমিটি অন্যকে লিজ দেয়, একে ভাগ চাষ কথা বলা হয়। আবার জমির মালিক নিজে আদৌ পরিশ্রম না করে ক্ষেত মজুরদের দিয়ে চাষ করায়। এইরূপ ব্যবস্থার মধ্যেও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আবার যখন জমি লিজ দেওয়া হয় তখন উৎপন্ন ফসলের যে ভাগাভাগি হয় তাতেও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এইভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে কৃষি ব্যবস্থার উৎপাদন সম্পর্কের ক্ষেত্রে কোনো একটি বিশেষ পদ্ধতি প্রচলিত নেই। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের উৎপাদন সম্পর্ক লক্ষ্য করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে প্রকৃত চাষি জমির মালিক হয় না। জমির মালিক ও প্রকৃত চাষির মধ্যে নানা মধ্যস্বত্বভোগী কাজ করে। কৃষিতে এই ধরনের উৎপাদন সম্পর্ক কৃষি উন্নয়নের পক্ষে সহায়ক নয়। তাহলে আমরা দেখলাম কি, যে ভারতীয় কৃষির যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম সেই বৈশিষ্ট্য থেকেই আমরা ভারতীয় কৃষির সমস্যাগুলো জানতে পারলাম যে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যেই ভারতীয় কৃষির সমস্যাগুলি আছে। যে ভারতীয় কৃষি পদ্ধতি প্রাচীন আমলে কৃষি উৎপাদন অতিমাত্রায় প্রকৃতি নির্ভরশীল বা প্রকৃতির উপর নির্ভর। ভারতের কৃষি শুধুমাত্র জীবন ধারণের জন্যই সংগঠিত হয়। তারপর ভারতীয় কৃষিতে উৎপাদনশীলতা খুব কম। তাছাড়া এখানে জোতের গড় আয়তন ক্ষুদ্র। কৃষিতে ব্যাপক প্রচ্ছন্ন মৌসুমী বেকারত্ব আছে। এখানে বাণিজ্যিক ফসলের চাষাবাদ কম হয়, বেশি খাদ্যশস্যের চাষ হয়। জমির মালিকানা বন্টনেও অসম ব্যবস্থা আছে। তাহলে ভারতের কৃষিতে এর থেকে আমরা কি বলতে পারি, ভারতের কৃষিতে উৎপাদন সম্পর্ক কৃষির উন্নয়নের সহায়ক নয়। এগুলো ভারতীয় কৃষির প্রধান সমস্যা। এই সমস্যাগুলোর মধ্যেই প্রথম ও প্রধান সমস্যা হলো কৃষিতে স্বল্প উৎপাদনশীলতার সমস্যা। আজকের ক্লাস এখানেই শেষ হলো। যেটুকু আমি তোমাদের পড়ালাম সেটুকু তোমরা ভালো করে পড়বে।